John Trump, do solemnly swear that I will faithfully execute the office of President of the United States and will, to the best of my ability, preserve, protect, and defend the Constitution of the United States. আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। আনপ্রেডিক্টেবল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আবার প্রেসিডেন্ট হলেন। এবার তিনি হলেন 47তম প্রেসিডেন্ট। তার সম্পর্কে অনেক তথ্য আপনারা নিশ্চয়ই পেয়েছেন এতদিনে। আসুন তার সম্পর্কে আজকে ভিন্ন কিছু তথ্য আমরা জেনে নিই, যা আগে হয়তো কোনোদিন শোনেননি, আর শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিংহাসনে বসেই কম বেশি 100টার উপরে এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেছেন বা নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। প্রথমে আসুন দেখে নিই সেই নির্বাহী আদেশগুলো কী কী, যেগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। প্রথমেই বলি, যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্বের যে বিধান দেশটির সংবিধান আছে, সেটি বাতিলের পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এতদিন পর্যন্ত বাবা মা বিদেশি হলেও আমেরিকায় যদি তাদের সন্তান জন্মগ্রহণ করত, তাহলে সেক্ষেত্রে সেই সন্তান আমেরিকার অধিবাসী বা সিটিজেন হিসেবে স্বীকৃতি পেত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই আইন খারিজ করে দিয়েছেন। যদিও এই নিয়ে যথেষ্ট বিতর্ক চলছে, এমনকি আইনি পদক্ষেপের আওতায় পড়ে গেছে। ভবিষ্যতে হয়তো এই বিষয়টা নিয়ে যথেষ্ট আইনি দর কষাকষি চলবে এবং সুপ্রিম কোর্ট পর্যন্তও যেতে পারে। যদিও ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টে তার যে প্রভাব, তাতে বলা যায় যে উনি এই আইন বলবৎ করিয়েই ছাড়বেন, এরকম সম্ভাবনাও তৈরি হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে বলা যায় যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছেন। তার কথা অনুযায়ী, তার যুক্তি অনুযায়ী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিজেদেরকে সংশোধন করে আধুনিক করতে পারছে না, নিজেদেরকে সংশোধন করে সমসাময়িক করে তুলতে পারছে না, তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারছে না। বিশেষ করে অতিমারির সময় হু নাকি চীনের পক্ষপাতিত্ব করেছিল, চীনের পক্ষে দাঁড়িয়েছিল, এরকম একটা অভিযোগ করে উনি হু থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছেন। যদিও এটা যথেষ্ট চিন্তার বিষয়, তাহলে আর মর্যাদা, দাম বা গুরুত্ব কতটাই বা বেঁচে থাকলো। ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সম্পূর্ণরূপে সরিয়ে নেওয়ার জন্য স্বাক্ষর করেছেন। তার বক্তব্য অনুযায়ী চীনের জনসংখ্যা আমেরিকার থেকে 3 গুণেরও বেশি, অথচ আমেরিকাকে চীন যতটা অর্থ দেয় তার 3 গুণেরও বেশি অর্থ আমেরিকাকে দিতে হয়। এই অর্থ তার কাছে নিরর্থক বলে মনে হয়। প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদেরকে সরিয়ে এনেছে। এখন ভাবুন, যে জলবায়ু সমস্যা নিয়ে সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশ আইন তৈরি করছে এবং এই জলবায়ুকে সামনে রেখে তারা সমস্ত রকমের প্রোগ্রাম সেট করছে, আর সেই চুক্তি থেকে উনি সরে এলেন, তাহলে সেক্ষেত্রে এই জলবায়ু চুক্তির আর কতটা গুরুত্ব থাকলো সেটা ভাবার বিষয়। আরও একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন, যেমন আমেরিকার দক্ষিণ দিকে অর্থাৎ মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন, অর্থাৎ সেখানে এবার থেকে অনেক বেশি সেনা বলবৎ রাখতে পারবে। অভিবাসন নীতি নিয়ে তার মনোভাব যথেষ্ট কড়া। উনি চান যে বাইরের দেশ থেকে যাতে কোনো নাগরিক আমেরিকায় এসে চিরস্থায়ী বসবাস না করতে পারে। আমেরিকার অধিবাসীদের কর্মসংস্থানের ব্যাঘাত ঘটছে। এই সমস্ত কথা উনি ভোটে জেতার আগে বলেছিলেন এবং সেগুলো কার্যকর করার জন্য নির্বাহী আদেশে সই করেছেন। বলা বাহুল্য, এই প্রসঙ্গে বিশেষ করে মুসলিম দেশগুলো যথেষ্ট সমস্যার মুখে পড়বে, কারণ মধ্যপ্রাচ্য অর্থাৎ আরব দেশগুলো থেকে যে সমস্ত নাগরিক আমেরিকাতে গিয়ে বসবাস করত, এখন তারা আর সহজে সেখানে ঢুকতে পারবে না। শুধু তাই না, সেখানকার নাগরিকত্বও পাবে না। আরেকটি বিতর্কিত বিষয় উল্লেখ না করলেই নয়, 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় 1,500 মানুষকে ক্ষমা করে দিয়েছেন তিনি। যাই হোক, এইভাবে তিনি কম বেশি 100টার উপরে এক্সিকিউটিভ অর্ডারে সিগনেচার করেছেন বা সই করেছেন। কনস্পিরেসি থিওরিস্ট তারা কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন 45তম, অর্থাৎ 4 আর 5কে যদি যোগ করি তাহলে 9 সংখ্যা পায়। এখন এই 9 সংখ্যার অর্থ কি? দ্য নাম্বার 9 ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ দি অ্যান্টিক্রাইস্ট। অ্যান্টিক্রাইস্ট বলতে দাজ্জালকে বোঝানো হচ্ছে, অর্থাৎ 9 সংখ্যাটা নাকি দাজ্জালের সঙ্গে সম্পর্কিত, অ্যাকর্ডিং টু খ্রিশ্চান বিলিভস, অ্যাকর্ডিং টু খ্রিশ্চান ট্র্যাডিশন। যারা খ্রিস্টান তারা এমনটা মনে করে। শুধু তাই না, এই 9 সংখ্যাটা পেইন অর স্যাডনেস অর্থাৎ যন্ত্রণা, দুঃখকে বোঝায়। প্রথমবার ডোনাল্ড ট্রাম্প যে 45 নম্বর প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই সময়টা তাহলে কি যন্ত্রণাদায়ক ছিল, অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের সিম্বলিজম ছিল। এবার উনি হয়েছেন 47তম প্রেসিডেন্ট। এখন 4 আর 7কে যদি আমরা যোগ করি তাহলে পাই 11। এখন আসুন জেনে নিই 11 সংখ্যা দিয়ে খ্রিস্টানরা কি বোঝান।
ষোড়শ শতাব্দীর পণ্ডিত পেট্রাস বাঙ্গাসের ভাষায় 11 সংখ্যাটি ঐশ্বরিক জিনিসের সাথে কোনো সম্পর্ক নেই। উপরের জিনিসের সাথে কোনো মই পৌঁছাতে পারে না বা কোনো যোগ্যতাও নেই। ঐশ্বরিক সংখ্যা 10 এবং 12, 11-এর মধ্যে আটকে ছিল খাঁটি মন্দ ও পাপীদের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ 11 সংখ্যাটা পাপীদেরকে নির্দেশ করা হচ্ছে। শুধু তাই না, 11 সংখ্যাটা কিং সলোমনের টেম্পেলের কনস্ট্রাকশনকে নির্দেশ করছে। এখন সলোমনের টেম্পল বলতে কাকে বোঝানো হচ্ছে? মসজিদুল আকসার ঠিক গায়ে একটা ভাঙা দেওয়াল আছে। ইহুদিরা সেখানে গিয়ে প্রার্থনা করেন, কান্নাকাটি করেন এবং তারা প্রার্থনা করেন যাতে ওখানেই থার্ড টেম্পল বানাতে পারেন। তাহলে ডোনাল্ড ট্রাম্পের আমলেই কি থার্ড টেম্পলের ভিত্তিপ্রস্তর আমরা দেখতে পারবো? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি থার্ড টেম্পলে ঢুকতে গেলে যে মুদ্রা লাগে তার এক পিঠে সাইরাস ও ডোনাল্ড ট্রাম্পের ফটো আছে। কারণ ইতিমধ্যেই আমরা জানি 2018 সালে উনি কতগুলো বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন। যেমন ধরুন, ইসরায়েল গোলান হাইটসকে জবরদখল করেছিল এবং কোনো দেশ, এমনকি ইউএন, সেটাকে স্বীকৃতি দেয়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া সেই গোলান হাইটসকে স্বীকৃতি দিয়েছিল ইসরায়েলের অংশ হিসাবে। বারাক ওবামা ইরানের সাথে নিউক্লিয়ার ডিল করেছিলেন, আর সেই ডিল বা সেই চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার প্রথমবার প্রেসিডেন্সির সময়ে। শুধু তাই না, ইসরায়েলের সাথে যাতে আরব দেশগুলোর বন্ধুত্ব হয়, শান্তি স্থাপন হয়, তার জন্য উনি আব্রাহাম একর্ডস বা চুক্তি স্থাপন করেছিলেন, যে চুক্তির মাধ্যমে ইতিমধ্যে জর্ডান, মরক্কো, মিশর এবং আরও কতগুলো দেশ ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে। এই শান্তি চুক্তি করার অর্থ হলো ওইসব দেশগুলো কখনোই আর ইসরায়েলের বিরুদ্ধে বা বিপক্ষে যেতে পারবে না বা যুদ্ধ করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প তার আমলেই এই ব্যবস্থাটা করেছিলেন। এবার দেখুন, 2025 সালে দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের একদম মাঝখানে ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ 2025 সালে যত ঘটনা ঘটবে তার মধ্যমণি হিসাবে ডোনাল্ড ট্রাম্পকে ট্রাম্প কার্ড হিসেবেই দেখানো হয়েছে। সুতরাং বলা যায় যে উনি যে বর্তমান বা সমসাময়িক বা সাম্প্রতিক কালের যে ব্যবস্থা তার বিরুদ্ধে গিয়ে যেন দাঁড়িয়েছেন। কোথাও যেন মনে হচ্ছে উনি চান যে সমস্ত মানুষ বা গুটি কয়েকজন মানুষ যারা সারা পৃথিবীকে কন্ট্রোল করতে চায় তাদের বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন। কিন্তু সত্যি কি তাই? দ্য ইকোনমিস্ট পত্রিকায় বলা হচ্ছে যে 2025 সালে যত ঘটনা ঘটবে তার মধ্যমণি হিসেবে হয়তো উনিই থাকবেন। এই ছবিটা ঠিক উপরেই একটা শহরকে কালো করে দেখানো হয়েছে। এই শহরের সম্পর্কে আমরা আবার জানতে পারি ইউএনের এজেন্ডা 2030 11 নম্বর কলামে। সেখানে আছে সাস্টেনেবল সিটিজ, পরিবেশ বান্ধব সিটি। এটাকে আবার অন্যভাবে যদি বলা হয় তাহলে 15 মিনিটের সিটি, বা এমন স্মার্ট শহর যে স্মার্ট শহরের সব জিনিসগুলো ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড থাকবে। শুধু তাই না, বিশ্বের সব দেশগুলো স্মার্ট সিটি তৈরি করছে। পুরনো শহরগুলোকে নতুন করে স্মার্ট সিটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, অথবা নতুন করে স্মার্ট সিটি তৈরি করা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, সৌদি আরবের বহুল আলোচিত নিয়ম শহর পরিবেশ বান্ধব হবে, যেখান থেকে কোনো রকম কার্বন এমিশন হবে না, বা কার্বন ডাইঅক্সাইড বের হবে না, বা কার্বন বের হবে না। এসব কথাগুলো বলার উদ্দেশ্য কি? এসব কথাগুলো বলার উদ্দেশ্য হলো, যারা নিন্দুক, যারা কনস্পিরেসি থিওরিস্ট, তারা বলছেন উনি এইসব এজেন্ডাগুলোর বিরুদ্ধে যাচ্ছেন না, বরং পুরনো যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দেওয়া হবে, তার জায়গায় নতুন কিছু আনা হবে। আর তার জন্য ইউএন আরও যে সমস্ত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলো গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে। এবং তাদের বক্তব্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প কন্ট্রোল অপোজিশনের কাজ করছেন। এখন উনি কন্ট্রোল অপোজিশনের কাজ করছেন না সত্যি সর্বসাধারণের ভালোর কথা চিন্তা করে এই কাজগুলো করছেন, সেটা তো ভবিষ্যতেই বলবে। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।